সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। সাইফ পাওয়ার টেকের হাতে আর থাকছে না চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি। আগামী 6 মাসের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। 6 জুলাই চুক্তির মেয়াদ শেষে 7 জুলাই থেকে ড্রাই ডক লিমিটেড অপারেশন শুরু করবে এনসিটিতে। তবে 6 মাস পরেই এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে দেশের সবচেয়ে বড় টার্মিনাল নিউ মুরিং কন্টেনার এনসিটি, যেখানে থাকা 5টি জেটিতে 4টি সমুদ্রগামী জাহাজ ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী একটি জাহাজ বিকতে পারে। পতিত আওয়ামী লীগের শাসনামলের প্রায় পুরোটা সময়ই এনসিটি পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড। 17 বছর পর বন্দরের লাভজনক এই টার্মিনালের দায়িত্ব থেকে সাইফ পাওয়ার টেককে সরিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। সবগুলোর জন্য আলাদা আলাদা আমাদের টিম করা আছে, দে আর ওয়ার্কিং, এবং ড্রাই ডকের একটা টিম অলরেডি তাদের সাথে অ্যালাইন করা আছে, তারা কাজ করে যাচ্ছে। এটা আশা করছি আমরা 6 তারিখে এটা একটা স্মুথ ট্রানজিশন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 জুলাই চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি হওয়ার পর 7 জুলাই থেকে শুরু হবে পণ্য উঠানামার কাজ। তবে এই টার্মিনালটি বিদেশিদের হাতে দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করলেও নানা প্রতিবাদ ও আন্দোলনের মুখে এমন সিদ্ধান্তে গেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবসায়ীরা বলছেন, বিদেশিদের হাতে গেলেই পতেঙ্গা টার্মিনালের মতো বেড়ে যাবে চার্জ, ক্ষতি হবে আমদানি রপ্তানি কারকদের। বিদেশিদের হাতে দিলে আপনি দেখেন অলরেডি আপনার পিসিটি দেওয়ার পরে অনেক চার্জ কিন্তু কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আমরা সেটা এখন বর্তমানে পিসিটি যখন হ্যান্ডেলিং হচ্ছে আস্তে আস্তে সেটা খরচগুলো আমরা এখন দৃশ্যমান হচ্ছে। কাজের যে গতি, বর্তমানে যে গতি আছে সেই গতি যেন স্লো না হয় এবং খরচ যেন না বাড়ে, এই দুটো জায়গাতে আমরা খুব কনসার্ন। আওয়ামী লীগের শাসনামলে এনসিটিকে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। প্রকল্পের সময়সীমা অনুযায়ী আগামী নভেম্বর মাসে এই চুক্তি হওয়ার কথা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, রুকন সমাবেশ শেষে ফেনীতে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। বিভিন্ন বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, শ্রীলঙ্কা এখন হলো বৈষম্য বিরোধী আন্দোলনে। এই মাত্র একটা বৈষম্য হয়ে গেল। সম্মানিত শিক্ষকদেরকে দাওয়াতে আমরা এনেছি, তারা দয়া করে এসেছেন। আমরা বলেই যাব, ওনারা শুনেই যাবেন। ওনারা বলতেই পারবেন না, আমরা বলতেই পারবো। এত একটা বৈষম্য। এই জন্য যে কোনো একজন সুদীকে কমপক্ষে সাহস করে সামনে এসে 2-1টি আন্তরিক কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসুন, যে কোনো একটা, তাহলে অন্তত বৈষম্য কিছু দূর হবে। আসেন আসেন, আপনি হাত তুলছেন সবার আগে, আপনি আসুন। ধন্যবাদ আপনাকে আপনার এই আন্তরিকতার জন্য। আমাদের বক্তব্য শুনবো, এরপরে আমার নামে ঘোষণা লাগবে না, ইনশাআল্লাহ আমি বলতে শুনবো। আসসালামু আলাইকুম। দর্শক, ফেনীতে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে, আমরা যেন তেন নির্বাচন চাই না, বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরো বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সেই রক্তের সাথে কাউকে বেমানি করতে দেব না, আমরা সেই রক্তের মূল্য দিতে চাই। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিয়ে কুমিল্লা যাওয়ার পথে পৃথক 4টি পথসভায় অংশগ্রহণ করেন তিনি। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথসভায় তিনি এসব কথা বলেন। আমরা 14, 18 এবং 24 মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না। এ ধরনের কিছু আলামত আমরা লক্ষ্য করছি। যারা এই ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে।
আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে শতভাগ সফল করবে। কুমিল্লার মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ ও ইউপি সদস্য বাচ্চু মিয়া সহ ৩৮ জনের নাম উল্লেখ করে ২৫ জন অজ্ঞাতনামা সহ মোট ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বাঙ্গুরা বাজার থানায় নিহত রুবির মেয়ে রিক্তা বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহকে। এছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ঘনিষ্ঠ অনুসারী ও প্রতিবেশীরা। মামলায় অভিযোগ করা হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি বেগম, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার সকালে মাদক সংক্রান্ত পুরনো বিরোধের জেরে কড়ইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে এ মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনার মূল পরিকল্পনাকারী শাহপরানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। শনিবার সকাল ১১টায় কুমিল্লা আমলি আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মমিনুল হক তাকে পর্নোগ্রাফি আইনে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে শাহপরানকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের দাবি, গত ২৬ জুন ওই নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার নেপথ্যে রয়েছে শাহপরান ও তার ভাই ফজর আলীর বিরোধ। ফজর আলীকে বিপদে ফেলে প্রতিশোধ নিতেই পুরনো ঘটনা সাজিয়েছিলেন তার ভাই শাহপরান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতে সংস্কার সময় সাপেক্ষ, আর তাই অন্তর্বর্তী সরকার নয়, ব্যাংক সংস্কার করবে নির্বাচিত সরকার। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে মন্তব্য করেন তিনি। জানান, সব মিলিয়ে দুর্বল ১২ ব্যাংকে যাবৎ ৭২,০০০ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থা কোনো স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। সালেউদ্দিন আহমেদ আরও বলেন, ব্যাংকের তারল্য ভারসাম্য রাখতে সঞ্চয়পত্র মুনাফা হার কমানো হয়েছে। মুনাফা বাড়লে ব্যাংকে জমার পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানান তিনি। আমরা কতগুলো সংস্কার আছে এগুলি সময় সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না, এটা নির্বাচিত সরকার এসে করবে, এটা আমরা বলছি। সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক থেকে টাকা পাবে। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, মৌলিক পরিবর্তন আনতে হলে সেটা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আনতে হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সংসদীয় গণতান্ত্রিক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে ও প্রশ্নবিদ্ধ করতে নানা ইস্যু তৈরি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব সংস্কার শেষে রোডম্যাপ সহ নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির এই নেতা। ইলিশের মূল্য নির্ধারণের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবটি নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। এই উদ্যোগকে সাধারণ ভোক্তারা স্বাগত জানালেও ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন। তবে ইলিশ আহরণকৃত জেলাগুলোর মৎস্যজীবী, আড়তদার, ক্রেতা ও ভোক্তাদের মতামত নিয়ে তালিকা মূল্য মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান চাঁদপুরের জেলা প্রশাসক। খোকন কর্মকারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম সহ দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় পাওয়া যায় প্রচুর ইলিশ। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো ইলিশের দাম বাড়িয়ে পকেট কাটছেন ক্রেতাদের। অসহায় মানুষের কথা চিন্তা করে ইলিশের দর স্বাভাবিক রাখার প্রত্যয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চাঁদপুর জেলা প্রশাসক। সে চিঠির প্রস্তাবটি নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা, আর এতে খুশি ক্রেতারা। আমরা সাধারণ জনগণ ইলিশ মাছের স্বাদ নিতে পারছি না, এবং সরকার যে ভালো একটা উদ্যোগ নিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ আশা করি ইলিশ মাছ খেতে পারবো। ইলিশ মাছ হওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা স্বাগত জানাই। সরকারের এমন পদক্ষেপে সাধারণ ক্রেতারা খুশি হলেও দুশ্চিন্তায় ছোট বড় আড়তদার ব্যবসায়ীরা। একটা নৌকার ভিতরে 10 জন 12 জন স্টাফ থাকে, এই স্টাফের 500 টাকা করে যদি বেতন ধরেন, একটা সাধারণ দিনমজুরের বেতন অনেক 1000 টাকা। আমরা সরকারের কথা মানি, কিন্তু জেলে মাছ ধরা পর্যন্ত যে কস্টিং গুলো আসে, এইগুলা থেকে ওগুলো যোগ করতে হবে। এরপরে মোটামুটি মূল্য তালিকা দিলে এটা আমরা মানি, নাহলে আমরা ব্যবসা ঘুরিয়ে রেখে দেবো।
সরকার সারা দেশে ইলিশের একই দাম নির্ধারণ করলে কোনো প্রকার আপত্তি নেই, তবে ব্যবসা নিয়ে হতাশার কথা জানান বণিক সমিতির ব্যবসায়ী নেতৃবৃন্দ। বড় বড় গাছগুলি ওইখানে যদি দর সব সেম থাকে তাইলে পার্টি যার যেখানে ভালো লাগে সেখানে যাবে, এতে করে আমাদের ব্যবসায়ীদের তেমন ক্ষতি হবে। তবে ইলিশ আহরণকৃত জেলাগুলোর জেলে ও এর সাথে সংশ্লিষ্ট মৎস্যজীবী, আড়তদার, ক্রেতা ও ভোক্তাদের নিয়ে প্রণীত মূল্য তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের কথা জানান জেলা প্রশাসক। ইলিশের মৌসুম যদিও শুরু হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মূল্য নির্ধারণ করার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, বিশেষ করে জেলে, মৎস্যজীবী, আড়তদার যারা আছে, সিভিল সোসাইটি এবং ক্রেতা ভোক্তা, তাদের সাথে কথা বলি হয়তো আমরা একটা সুনির্দিষ্ট প্রপোজাল আমরা মন্ত্রণালয়কে প্রেরণ করব যে এই হতে পারে আর কি। দাম নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমন প্রত্যাশা ভোক্তা সাধারণের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রামে গবেষণাধর্মী প্রতিযোগিতা ও সেমিনার হয়ে গেল আজ। শনিবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির অডিটোরিয়ামে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্টের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। খাগড়াছড়িতে গঞ্জপাড়া চান্দিনা বৌদ্ধ বিহারে স্বেচ্ছাশ্রমে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকারা। শনিবার সকালে গঞ্জপাড়া চান্দনা বৌদ্ধ বিহারের আওতাধীন 165 পরিবারের নারী পুরুষ এ কাজে অংশ নেন। নতুন ভবনের কাজে অংশ নিয়েছেন গঞ্জপাড়া গ্রামের লোকজন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ দায়ক দায়িকারা। 1911 সালে প্রতিষ্ঠিত হওয়া বৌদ্ধ বিহারে এই প্রথম নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। চট্টগ্রাম পটিয়ায় কুসুমপুরা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হয়েছে আজ। শনিবার দুপুরে পটিয়ার কুসুমপুরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলার চ্যাম্পিয়ন হয়েছে কুসুমপুরা সোসাইটি। বিজয়ীরা 3-0 গোলে বোয়ালখালী ফুটবল একাদশকে হারায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া। কার এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।